ওসমান হাদি হত্যার বিচার না হওয়াতে ফেব্রুয়ারিতে নির্বাচন বাতিল হয়েছে, আসিফ নজরুল গণধোলাই খায়। দর্শক দেখতে পাচ্ছেন সবাই আসিফ নজরুলের উপর ঝাঁপিয়ে পড়েছে এবং দেশ উত্তাল হয়েছে এই মুহূর্তে। এদিকে এবার এখনো ওসমান হাদি হত্যার বিচার না হওয়াতে সারা দেশ উত্তাল হয়, নির্বাচন বাতিল হয়েছে। ডক্টর ইউনূস বিপদে পড়েন, প্রত্যেকটা রাজনৈতিক দল ডক্টর ইউনূসের উপর অ্যাকশন নিচ্ছে। নির্বাচনের আগে শহীদ ওসমান হাদি সহ সব হত্যা এবং গণহত্যার বিচার এবং জুলাই আন্দোলনে আহতদের দ্রুত সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। সেনাপ্রধানের বাড়ি থেকে গ্রেফতারের পর নিজ মুখে কেঁদে কেঁদে সব স্বীকার করলেন ওসমান হাদির খুনি ফয়সাল। দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছে এক অভূতপূর্ব ঘটনা। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসিয়াল বাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও শুটার ফয়সাল করিম মাসুদকে। আজকে থেকে 6 সপ্তাহ আগে আমাদের ভাই শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছিল। দিল্লিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা প্রেস কনফারেন্স চলতেছে, কিন্তু এই প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে অনেকগুলা কথা। শেখ হাসিনা সেখানে বারবারই ইউনূসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনূস সরকারের অবসান, বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা। হ্যাঁ, সবাই এখন ডক্টর ইউনূসকে দোষারোপ করতেছে ওসমান হাদি মামলার বিচার না হওয়াতে। দেশের প্রত্যেকটা জনগণ সরাসরি ডক্টর ইউনূসকে আলটিমেটাম দেয় যে ওসমান হাদি মামলার যতদিন না বিচার হবে না, ঠিক ততদিন দেশে কোনো নির্বাচনও হবে না। আজকে কিন্তু দেশে অনেক ঘটনা ঘটে, অন্যদিকে আসিফ নজরুলও বিপদের মুখে পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ঢাকার রাজধানীর অবস্থা এবং অনেকে অনেক আলোচনা সমালোচনা করতেছে, সেই ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো। যে ওসমান হাদির মামলা নিয়ে অনেক রহস্য উন্মোচন হয় বা মূল আসামি ফয়সাল লাইভে এসে অনেক কথা বলে, মানে সর্বশেষ সকল আপডেটগুলো এই একটি ভিডিওতে ধারাবাহিকলি দেখতে পারবেন। প্রথমেই জানিয়ে দিব, অবশেষে সন্ধান পাওয়া গেল হাদির খুনির নিরাপদ আস্তানার। সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এরপর থাকছে যে কারণে এখন পর্যন্ত নিজেকে আড়ালে রেখেছেন ওসমান হাদির স্ত্রী, অনুসন্ধানে বের হয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য। অবশেষে জানা গেল হাদিকে হত্যার আগে শুটার ফয়সালকে 2,41,00,000 টাকা কে দিল। সিআইডি তদন্তে বেরিয়ে আসলো নির্বাচন আটকানোর চাঞ্চল্যকর তথ্য। রহস্যভাস, চাপে বিএনপি। এবার বিএনপিকে চাঁদাবাজের দল বললেন রুমিন ফারহানা, তারেক রহমানের ডাইরেক্ট অ্যাকশন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। অবশেষে গুঞ্জনটা সত্যি হলো। ডাক্তার ইউনূস বললেন, আমি সারাজীবন শান্তির কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি। আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে, এটা কি ষড়যন্ত্র? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম? আপনি যখন খুনিকে প্রশ্রয় দিচ্ছিলেন, তখনই আপনার ইউনিফর্মের মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতা এই পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালন করার জন্য নয়। এক সাংবাদিক বলেন, সেনাপ্রধানকে বহিষ্কার করলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে এটার প্রভাব পড়বে। ডাক্তার ইউনূস বললেন, চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড়। আমি সেনাপ্রধানকে একটি পথ দিতে পারি, সম্মানের সাথে পদত্যাগ, নয়তো এই মুহূর্তেই বহিষ্কারের আদেশে আমি সই করব। সিদ্ধান্ত আপনার। হাদির যে হত্যাকারী ফয়সাল, তাকে সেনাপ্রধানের সরকারি বাসভবনে খুনি ফয়সালকে আত্মগোপনে রাখা হয়েছে। বাংলাদেশের গণমাধ্যম জগতে এমন ঘটনা বিরল, খুবই কম ঘটে যেখানে সাংবাদিকদের ক্যামেরা অসহায় হয়ে পড়ে, যেখানে শত চেষ্টা করেও একটা মুহূর্ত ধারণ করা যায় না। গত কয়েকদিন ধরে সারা দেশে যে খবরটি আলোড়ন তুলেছে, সেটি হলো শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ। কিন্তু এই মৃত্যু সংবাদের পাশাপাশি আরেকটা বিষয় মানুষের মনে গভীর কৌতূহল জাগিয়ে তুলেছে, সেটি হলো তার স্ত্রীর পরিচয়। কে এই রহস্যময় নারী, যাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি? কেন তিনি এত আড়ালে থাকেন? স্বামীর মৃত্যুর পরেও কেন তিনি জনসম্মুখে আসেননি? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে যা বেরিয়ে এসেছে, সেটা সত্যি অবিশ্বাস্য। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে মানুষ শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদে নানা প্রতিক্রিয়া দেখিয়েছেন। কেউ শোকে মুহ্যমান, কেউ বা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। কিন্তু সবার মনেই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এত বড় একজন ব্যক্তিত্বের স্ত্রী কোথায়? তাকে কেন কোথাও দেখা যাচ্ছে না? সাধারণত এ ধরনের পরিস্থিতিতে পরিবারের সদস্যরা সামনে আসেন, মিডিয়ার মুখোমুখি হন, কিন্তু এখানে দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। যেন এক অদৃশ্য মানুষের কথাই বলা হচ্ছে, যেন তার কোনো অস্তিত্বই নেই। এই রহস্য ভেদ করতে গিয়ে সাংবাদিকরা যা জানতে পারলেন, তা এক অনন্য গল্পের জন্ম দিল। হাসপাতালের মর্গে সেদিন ভোর থেকেই জমায়েত শুরু হয়। সাংবাদিক, ক্যামেরাম্যান, সাধারণ মানুষ সবাই অপেক্ষায়, কখন আসবেন পরিবারের সদস্যরা, কখন দেখা যাবে সেই রহস্যময়ী স্ত্রীকে, যাকে এতদিন কেউ দেখেনি। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছিল।
ক্যামেরা লেন্স প্রস্তুত, সবাই সতর্ক। একটা গাড়ি এলেই ক্লিক ক্লিক শব্দ শুরু হয়ে যায়, কিন্তু সেই মুহূর্তটি কখনো আসে না যখন সেই মুখ দেখা যাবে। সকাল 9টার দিকে হঠাৎ একটা গাড়ি এসে থামল হাসপাতালের গেটে। সঙ্গে সঙ্গে পরিবেশ বদলে গেল হাসপাতালের। স্টাফরা যেন আগে থেকেই প্রস্তুত ছিলেন। তারা দ্রুত এগিয়ে গেলেন, সাথে ছিল বিশাল আকারের 2টা চলমান পর্দা। এই পর্দা দেখে সবাই বুঝল যে এবার কিছু একটা ঘটতে যাচ্ছে। গাড়ির দরজা খোলার আগেই সেই পর্দা দিয়ে গাড়িটিকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হলো। ভেতরে কে আছেন তা দেখার কোনো উপায় রইল না। সাংবাদিকরা কাছে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু নিরাপত্তা কর্মীরা কঠোরভাবে সবাইকে দূরে সরিয়ে রাখলেন। কেউ কেউ উঁচু জায়গায় উঠে দেখার চেষ্টা করলেন, কিন্তু সেই পর্দার উচ্চতা এতটাই বেশি ছিল যে কোনোভাবেই ভেতরে দৃষ্টি ফেলা সম্ভব হলো না। এক সাংবাদিক জানালেন যে তিনি 15 বছর ধরে এই পেশায় আছেন, কিন্তু এমন দৃশ্য কখনোই দেখেননি। সাধারণ মানুষ প্রচার চায়, ক্যামেরার সামনে আসতে চায়, কিন্তু এখানে উল্টো চিত্র। এখানে আড়াল চাওয়া হচ্ছে এবং সে আড়াল এতটাই নিখুঁত যে একটা ছায়াও ধরা পড়ছে না। পর্দার আড়ালে কি হচ্ছিল সেটা জানার কোনো উপায় নেই। শুধু অনুমান করা যাচ্ছিল যে ভেতরে কেউ একজন গাড়ি থেকে নামছেন, তারপর ধীরে ধীরে মর্গের দিকে এগিয়ে যাচ্ছেন সে চলমান পর্দা। তার সাথে সাথেই চলছে যেন একটা চলন্ত দেয়াল, যেন একটা অদৃশ্য দুর্গ। কেউ ভেতরে ঢুকতে পারছে না, কেউ বাহির থেকে দেখতেও পারছে না। হাসপাতালের ভেতরে জানা ছিলেন তাদের কাছ থেকে পরে কিছু তথ্য জানা যায়। তারা বলেছেন যে মর্গে প্রবেশের আগে সেখানকার সব পুরুষ স্টাফদের বাইরে যেতে বলা হয়। আজকের দিনে বেশ কিছু ঘটনা ঘটেছে, নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেছে। এর মাঝখানে একটা বাংলাদেশে কথা আছে যে সব পাখি মাছ খায়, মাছরাঙার দোষ হয়। অর্থাৎ অনেক পাখি কিন্তু মাছ টাছ খায়, তবে মাছরাঙার যে এটার উপর দিয়ে দোষ যায়। তো বিএনপির উপর বরাবরই দোষ আসতেছে যে বিএনপি যখন বলে যে আওয়ামী লীগের নির্দোষ নেতাকর্মীদের কোনো ক্ষতি হতে দেবে না বিএনপি, এই কথাটা কি অযৌক্তিক কোনো কথা? শতভাগ যৌক্তিক। রাজনীতি এদেশে সবাই করছে, সবাই করে। কেউ রাজনীতির পক্ষে গিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করে, কেউ চাঁদাবাজি করে, কেউ আবার জনগণের সেবা করে, কেউ আবার ভালো লাগার জন্য কোনো না কোনো দলকে সাপোর্ট করে। তো এটা বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার। এখন যেই মানুষটা রাজনীতি করছে কিন্তু কোন রকম অন্যায় কাজে লিপ্ত হয় নাই, অথবা কোনো চাঁদাবাজি করে নাই, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই, সেই লোকটা আওয়ামী লীগ করার কারণে অথবা আওয়ামী লীগের কমিটিতে থাকার কারণে অনেকেই এখন গ্রেপ্তারের শিকার হচ্ছেন, বিভিন্ন ধরনের মামলা বাণিজ্যের শিকার হচ্ছেন, হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। আর এই বিষয়গুলোকে মাথায় রেখে বিএনপি মনে করছে যে আওয়ামী লীগের যারা নির্দোষ নেতাকর্মী আছেন তাদেরকে এই ধরনের হেনস্থা করার সুযোগ নেই বা করাটা উচিত না, এটা একটা অন্যায়। আর সেই কারণে আজকে মির্জা ফখরুল ইসলাম যখন এই বক্তব্য দিলেন, কমেন্ট সেকশনে জামাতের নেতাকর্মীরা মির্জা ফখরুল ইসলামের 14 গোষ্ঠী উদ্ধার করলেন, কিন্তু জামাতেরই একজন নেতা আমির ডক্টর তাহের সাহেব, ওনার সাথে যে একজন ব্যক্তিকে নিয়ে আজকে ছবি প্রকাশিত হয়েছে, তিনিও আওয়ামী লীগের আমলে একজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, কিন্তু জামাতের আমিরের সাথে স্টেজে আছে, তাহলে সেইটা কি অন্যায় না? হ্যাঁ, ওই লোকের বিরুদ্ধে হয়তো কোনো মামলা টামলা নাই, আমি জানি না, বাট এটাও তো ভাইরাল হয়েছে। এখন দেখেন, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় যাবে এই ভোটের ফ্যাক্ট হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদেশে নাই বললো এখনো ন্যূনতম 20 থেকে 25% ভোট আওয়ামী লীগের রিজার্ভ ভোট আছে। এই ভোটগুলা সিলেক্ট করবে যে ক্ষমতাতে কে ঢুকবে কে ঢুকবে না। আপনি এনসিপি বলেন, চরমুনাই বলেন, জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, প্রত্যেকেই তাদের নিজস্ব লোকাল এরিয়াতে আওয়ামী লীগের যে সকল ভালো মানুষ আছে, নেতাকর্মী আছে, ভোটগুলো আছে, এগুলোকে পাওয়ার জন্য তারা পজিটিভ কথাবার্তা বলতেছে, কিন্তু প্রকাশ্যে কেউ স্বীকারোক্তি দিচ্ছে না। আর আমরা যারা আছি অনলাইনে কমেন্টে আইসা যে দলরে পারতেছি তার 14 গোষ্ঠী উদ্ধার করতেছি। তবে এই সিস্টেমটা তো আমার কাছে খারাপ মনে হয় না। এটা আগামী দিনের রাজনীতির জন্য একটা সুবাতাস যে হ্যাঁ, দল করতে পারে। এখন তো সারা বাংলাদেশে বিএনপি দেখা যাচ্ছে, জামাত দেখা যাচ্ছে, তো কই ছিল এত বিএনপি এত জামাত? এখন যারা জামাত গুপ্ত ছিল তারা এখন প্রকাশ্যে আসছে, বিএনপি যারা করতো কিন্তু চুপচাপ ছিল তারাও প্রকাশ্যে আসছে। তো বাংলাদেশে তো আজীবন এই দুইটা দল ক্ষমতায় থাকবে না, কখনো না কখনো আওয়ামী লীগের দেশে আসবে। এখন সিচুয়েশন খারাপ। এই যে বিএনপি বা জামাত এই মুহূর্তে এই অবস্থানটা আছে, এটা ঠিক 2 বছর আগে কেউ কল্পনা করতে পারে নাই তো। সো এই দেশে পরিস্থিতি বদলায়, তো কখনো বদলাইলে আজকে যারা বিএনপির নেতাকর্মী আছে কোনো রকম অন্যায় অত্যাচার করে নাই, জামাতের নেতাকর্মীরা আছে কোনো অন্যায় অত্যাচার করে নাই, কোনো মব করে নাই, কারো বাড়ি ঘরে আগুন দেয় নাই, তো তাদেরকে যদি আওয়ামী লীগ সরকার এসে ধরে ধরে জেলে ভরে, তখন কি আপনি এটাকে সাপোর্ট করবেন? তখন কি বলবেন না যে মজলুমের উপর অত্যাচার করা হচ্ছে? অবশ্যই বলবেন। এখন নিজের উপরে পড়লে মজলুম, অন্যের উপরে আল্লাহর গজব, এই যে মেন্টালিটি, আমি মনে করি মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনি যে বক্তব্য দিয়েছেন এটা রাজনীতিতে একটা স্ট্যান্ডার্ড তৈরি করছে, আর অন্যরা তলে তলে করতেছেন। বিএনপি একটু প্রকাশ্যে বলতেছে, যেমন ওদিন হারুন সাহেবের একটা বক্তব্য নিয়ে খুব সমালোচনা হয়েছে। তিনি বলছিলেন যে আওয়ামী লীগের নির্দোষ কোনো নেতাকর্মীকে যদি ভুয়া মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়, প্রয়োজনে থানা ঘেরাও করবো। এটা তো ভালো কথা, একজন নেতা এই লেভেলে হওয়া উচিত। আবার কোন দলের জরুরি না, যেহেতু আওয়ামী লীগের জন্য এখন একটা দুঃসময় অথবা ক্রান্তিকাল চলছে, এই কারণে অনেক ভালো মানুষ মামলা বাণিজ্যের শিকার হচ্ছে। তো সেই ক্ষেত্রে পুলিশের মাধ্যমে সরকারের ঊর্ধ্বতন নেতাদের, ডক্টর ইউনূস সাহেবের সরকার ভেতরে ভেতরে আওয়ামী লীগের নেতাকর্মীদের কিন্তু গ্রেপ্তার করছে, প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে, জামিনও হচ্ছে। তো কমিটিতে নাম দেখলেই এই যে বানিয়াচং থানার ঘটনা কি, এই ছেলেটা জুলাই আন্দোলনের যোদ্ধা,
আমি যখন এই ভিডিওটা রেকর্ড করতেছি ঠিক সেই মুহূর্তে দিল্লিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটা প্রেস কনফারেন্স চলতেছে, কিন্তু এই প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে অনেকগুলা কথা আপনাদেরকে বলতে আমাকে হচ্ছে। আমি বলবো তার আগে কিছু বিষয় মনে করিয়ে দিতে চাই। আজকে বঙ্গবন্ধু কন্যার প্রেস কনফারেন্স, এইটা নিয়ে বাংলাদেশের বিহারি পল্লীতে, বাংলাদেশের রাজাকার পল্লীতে এবং বাংলাদেশের বর্তমান অবৈধ অসাংবিধানিক সরকারের সকল পর্যায়ের ব্যক্তিবর্গের মধ্যে একটা বিশাল আতঙ্ক, একটা বিশাল ভয় আমি দেখতে পাচ্ছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন না, কিন্তু তাদের বিভিন্ন স্টেটমেন্ট যদি আপনারা খেয়াল করেন বুঝে যাবেন শেখ হাসিনার একটা বক্তব্যকে এরা ঠিক কতখানি ভয় পায়। নিশ্চয়ই ভয় পাওয়ার কারণ আছে, কারণ তারা তো অপরাধী, তারা তো দেশদ্রোহী, তারা তো জঙ্গি, তারা তো সন্ত্রাসী। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয় নাই, বাংলাদেশে হয়েছিল জঙ্গি হামলা। যেই জঙ্গি হামলার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যাকে দেশ থেকে বাধ্য করা হয়েছে, যেখানে সম্পৃক্ত ছিল পাকিস্তান, তুর্কি এবং ডিপ স্টেট, CIA। এগুলা সব পুরান কথা। নতুন কথা হয়েছে বাংলাদেশে এই মুহূর্তে রাজাকারদের মধ্যে সব থেকে বড় আতঙ্কের নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুধুমাত্র প্রেস কনফারেন্সে আসবেন, আদৌ লাইভে আসবেন কিনা এই নিয়ে বিভিন্ন ধরনের দ্বিমত ছিল, বিভিন্ন ধরনের আলোচনার বিষয় ছিল। কিন্তু আমি তখনও বলেছিলাম আমার পূর্বের ভিডিওতে যে বঙ্গবন্ধু কন্যা কি প্রকাশ্যে আসছেন, আমি সেখানে বলেছিলাম, আপনারা নিশ্চয়ই শুনেছেন, এইটার সম্ভাবনা 50-50, আসতেও পারেন লাইভে, আবার নাও আসতে পারেন। যেহেতু এই মুহূর্তে তিনি ভারতবর্ষে অবস্থান করছেন এবং ভারতেও বিভিন্ন ধরনের মৌলবাদী শক্তি আছে, বঙ্গবন্ধু কন্যা যদি লাইভে আসেন সেক্ষেত্রে তার ঠিকানা ফ্লাশ হয়ে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থেকে যায়। এবং তিনি প্রকাশ্যে আসাটা কতটা যৌক্তিক এটা আমার মাথায় আসলে আসছে না। আপনারা এটার উত্তর আমাকে দেবেন। এবং ভারত সরকার তাকে নিয়ে কোনো প্রকার রিস্ক নেবে না, এটা আমরা আগে থেকে জানতাম। সে কারণেই হয়তো তিনি প্রেস কনফারেন্সে আসেন নাই। এইটা হলো স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। কিন্তু এই প্রেস কনফারেন্সের আড়ালে যে নাটকগুলা ঘটে গেছে, এই প্রেস কনফারেন্সের আড়ালে যে বিষয়গুলো ঘটে গেছে সেগুলো আসলে বলতে হয়, কিছু কথা আসলে বলতে নাই। কিন্তু কিছু মানুষের অপকর্ম দেখলে এইসব কথা না বলে থাকা যায় না। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হচ্ছে, এই প্রেস কনফারেন্স বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না। এই প্রেস কনফারেন্স বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কেন্দ্র করে হচ্ছে না। এই প্রেস কনফারেন্স হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট ছিল, একটা ভুয়া রিপোর্ট বানিয়েছিল বাংলাদেশের জুলাই আগস্টের সেই জঙ্গি উত্থান নিয়ে। এই রিপোর্টের ভিত্তিতে একটা প্রেস কনফারেন্স গত কয়েকদিন পূর্বে হয়েছে, নতুন করে আরেকটা প্রেস কনফারেন্স হচ্ছে এবং এখানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা লাইভে উপস্থিত থাকছেন না। এখানে যে বক্তব্যটা তার শোনানো হয়েছে কিংবা শোনানো হবে, এটা একটা রেকর্ডেড বক্তব্য। এটা কয়েকদিন আগে রেকর্ড করা বক্তব্য হতে পারে, আই ডোন্ট নো, বাট এটা রেকর্ডেড বক্তব্য, এটা কোনো লাইভ বক্তব্য না। এই যে প্রেস কনফারেন্সের নামে যারা মিথ্যা কথা রটালেন, এই যে প্রেস কনফারেন্সের নামে যারা একদম নিশ্চিত হয়ে বললেন 526 দিন পর শেখ হাসিনাকে আমরা দেখবো, আপা আপনাকে দেখতে পাবো, এই যে গুজবগুলা রটিয়ে দিলেন এবং আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতাকর্মী সমর্থকদেরকে দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টইটম্বুর করে ফেললেন স্ট্যাটাসের বন্যায় যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 23 জানুয়ারি লাইভে আসছেন দিল্লি থেকে। এই যে মিথ্যাচারগুলা করলেন, এতে করে কার লাভ হলো? মানে লাভটা কার হলো আমাকে একটু বলবেন। আওয়ামী লীগের সেই প্রেস কনফারেন্স সংশ্লিষ্ট যারা ছিলেন বা আছেন বা যারা করছেন, এই যে গুজব রটালেন, এটা কিন্তু আদৌ বাংলাদেশ আওয়ামী লীগের ভাবমূর্তির একটা বিশাল সংকট সৃষ্টি করলো, ভাবমূর্তি ক্ষুণ্ণ হলো। আমাকে আপনারা অনেকে গালি দেন, আমি জানি, আমাকে গালি দেন, আমাকে সহ্য করতে পারেন না, আমাকে নিতে পারেন না, কারণ আমি সত্য কথা বলার চেষ্টা করি। বঙ্গবন্ধু কন্যা লাইভে আসবেন কিনা এটা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট আসবে, তারপর আমরা নিশ্চিত হবো যে আসবে। আজকে প্রেস কনফারেন্স চলতেছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে এটার কোনো আপডেট নাই। আপনারা ঢুকে দেখতে পারেন, যে কেউ ঢুকে দেখেন আওয়ামী লীগের ফেসবুক পেজে এই দিল্লির প্রেস কনফারেন্স নিয়ে কোনো প্রকার লাইভ টেলিকাস্ট হচ্ছে না। তার মানে আপনাদের বুঝে নিতে হবে শেখ হাসিনা সেখানে বারবারই ইউনুসকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করে ইউনুস সরকারের অবসান, বাংলাদেশকে চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে আবার রিক্লেম ব্যাক করার কথা, আবার ছিনিয়ে নেওয়ার, আবার বাংলাদেশের চরমপন্থী গোষ্ঠীর হাত থেকে উদ্ধার করার জন্য দেশবাসীকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন সুনির্দিষ্টভাবে ফরেন করেসপন্ডেন্স ক্লাবের এই অনুষ্ঠানে যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি বলেছেন যে বাংলাদেশের সাহসী জনগণ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, আপনাদের সাথে আন্তর্জাতিক সম্প্রদায় আছে। সকল জল্পনার অবসান ঘটিয়ে 23 তারিখ দিল্লির ফরেন করেসপন্ডেন্স ক্লাবের মত বিনিময় সভায় ঘর উপচে পড়া সাংবাদিকদের সামনে যে মত বিনিময় সভা, সেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অডিও বার্তা নিয়ে উপস্থিত হয়েছিলেন। সেই অডিও বার্তায় তিনি বাংলাদেশের নারী পুরুষ, বাংলাদেশের সাহসী নারী পুরুষ, খেটে খাওয়া সৎ মানুষদের উদ্দেশ্যে বাংলাদেশকে ফেরত নেওয়ার জন্য যে অন্ধকারতম সময় বাংলাদেশ পার করছে, যে নৈরাজ্যকর পরিস্থিতি বাংলাদেশ পার করছে, যে রক্তাক্ত অধ্যায় বাংলাদেশ পার করছে, এই শব্দগুলো নানাভাবে তিনি ব্যবহার করে বলেছেন যে এই ডার্কেস্ট আওয়ার পার করে বাংলাদেশকে আবারও সমৃদ্ধির পথে, উন্নয়নের পথে নিয়ে যাওয়ার জন্যে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে তিনি 5 দফা বাস্তবায়নের ডাক দিয়েছেন। তিনি 5 দফা অ্যাকশন পয়েন্ট ঘোষণা করেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশটা একটা রীতিমতো বাংলাদেশের রক্তক্ষয় হচ্ছে, বাংলাদেশ ইজ ব্লিডিং অ্যান্ড অন এজ অফ অ্যাবিস, মানে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে বাংলাদেশ। শেখ হাসিনা এই অনলাইন অডিও বার্তায় বলেন যে বাংলাদেশের এমন একটা বিপর্যস্ত অবস্থা, রক্ত
রক্ত ঝরছে বাংলাদেশের, এবং মনে হচ্ছে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুঃসময়টা এই সময়ে পার করছে। এবং তিনি বলেন যে যেই বাংলাদেশ একটা গৌরবময় মুক্তিযুদ্ধের মাধ্যমে। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এখানে ওসমান হাদি মামলার বিষয় নিয়ে কথা হয় এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়েও কথা হয়। গাইজ, এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।